বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরেমা কলেজে আয়োজিত ফিনান্সের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ফিনান্সিয়াল অ্যানালাইসিস বা আর্থিক বিশ্লেষণ নিয়ে কথা বলব। সেখানে থাকবে যে আর্থিক বিশ্লেষণ কী, আর্থিক বিশ্লেষণের গুরুত্ব কী, এবং এখানে পক্ষগুলো কারা এবং কী কী আর্থিক বিশ্লেষণ আমরা করতে পারি সেগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আর্থিক বিশ্লেষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ের সফলতা ও ব্যর্থতা পরিমাপ করা যায় এবং সে আলোকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়। আর আর্থিক বিশ্লেষণে যে পক্ষ আছে, একটা হচ্ছে ইন্টারনাল পার্টি আর একটা হচ্ছে এক্সটার্নাল পার্টি। ইন্টারনাল যে পার্টি আছে সেটা হচ্ছে ব্যবস্থাপক এবং প্রবণতা বিশ্লেষণ, আর বাইরের যে পার্টি আছে সেটা হচ্ছে আর্থিক হিসাব বিশ্লেষক, পাওনাদার, শেয়ার হোল্ডার এবং মার্জার যারা আছে তারা হচ্ছে এটা পার্টি। এখন এই আর্থিক বিবরণীতে আমরা জানি যে আমাদের ইনকাম স্টেটমেন্ট থাকে, তারপরে ব্যালেন্স শিট থাকে, রিটেন আর্নিংস থাকে এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে। এগুলোর জন্য বিশ্লেষণ করার যে বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ একাধিক বছরের কম্প্রিহেনসিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে, এটা ভার্টিক্যালি বিশ্লেষণ করা হয়। আর এটা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস বা সূচক সংখ্যা দিয়ে বিশ্লেষণ। আর এটা হচ্ছে অ্যানালাইসিস অফ ইকোনমিক সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সম আকার আর্থিক বিবরণী বিশ্লেষণ করা যায়। আর এটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস, অর্থাৎ বিভিন্ন রেশিও ধরে আমরা কী করতে পারি সেটা জানতে পারি। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা, সেখানে নগদ অর্থের আগমন নির্গমন থাকে এবং নগদ প্রবাহর যে কার্যাবলী সেটা 3 প্রকার কার্যাবলী আছে। তার প্রথমটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, পরেরটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, পরেরটা হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এবং এনে IAS 7 অনুযায়ী প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই পদ্ধতিতে কী করা যায়, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা যায়। এবং শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটাই পার্থক্য হয়, বাকি দুইটা থেকে কিন্তু কী হয় না, কোনো পার্থক্য হয় না। তা আমি এখন আলাপ করব যে প্রত্যক্ষ পদ্ধতিতে এটা কিভাবে ক্যাশ ফ্লোটা পাওয়া যায়। সেটা হবে যে পরিচালনা কার্যাবলী থেকে নগদ প্রবাহ আসার নিয়ম হচ্ছে যে ভোক্তাগণ বা প্রাপ্য হিসাবে নগদ প্রাপ্তি, সুদ, লভ্যাংশ, আয়কর ফেরত প্রাপ্তি, পরিচালন কার্য থেকে নগদ প্রাপ্তি, রয়্যালটি ফি, কমিশন প্রাপ্তি, বিক্রয় এবং সেবা সমূহ, এগুলো হচ্ছে প্রাপ্তি। আর বাদ যাবে হচ্ছে খরচগুলো, সরবরাহকে নগদ প্রদান, সুদ প্রদান, আয়কর পরিশোধ, সেবা প্রদানকারীকে পরিশোধ, বেতন, মজুরি, ভাড়া, বিবিধ খরচ, অন্যান্য খরচ। তাহলে এই প্রাপ্তি থেকে প্রদান বাদ দিলেই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কত টাকা পাওয়া গেল সেটা জানা যাবে। ঠিক এটাই যদি পরোক্ষ পদ্ধতিতে হতো তাহলে সেখানে আগে নিট আয় দিয়ে অঙ্কটা শুরু করতে হতো। আর নিট মুনাফাকে পরিচালন কাজ থেকে নিট নগদ প্রবাহে পরিণত করার যে সমন্বয়, সেগুলো হচ্ছে অবচয় প্লাস হবে, অবলোপন প্লাস হবে, প্রদেয় বন্ড প্লাস হবে, প্রাপ্য হিসাবের বৃদ্ধি মাইনাস হবে, প্রাপ্য হিসাবের হ্রাস প্লাস হবে, মজুত পণ্যের বৃদ্ধি মাইনাস হবে, মজুত পণ্যের হ্রাস প্লাস হবে, অগ্রিম খরচের বৃদ্ধি মাইনাস হবে, অগ্রিম খরচের হ্রাস প্লাস হবে, তারপরে প্রদেয় হিসাবের বৃদ্ধি প্লাস হবে, বকেয়া খরচের বৃদ্ধিও প্লাস হবে। আর পরে যেটা আছে তিনটা, প্রদেয় হিসাবের হ্রাস, বকেয়া খরচের হ্রাস, স্থায়ী সম্পদের বিক্রয়জনিত লাভ, এগুলো কী হবে, মাইনাস হবে। আর স্থায়ী সম্পদের বিক্রয়জনিত ক্ষতিটা এটা আবার প্লাস হবে। এই প্লাস মাইনাস করে নিট মুনাফার সাথে আমি যখন এটা প্লাস মাইনাস করব, যে টাকা সেটাই হলো কি আমার পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ। আর বিনিয়োগ এবং ইয়েতে সেখানে কোনো সমস্যা নাই, সেটা আন্তঃপ্রবাহ আর বহিঃপ্রবাহটা যোগ বিয়োগ করে দিলে হবে। আন্তঃপ্রবাহ হবে যন্ত্রপাতি, পরিসম্পদ, অস্পর্শনীয় সম্পদ ইত্যাদি দীর্ঘমেয়াদী সম্পদ বিক্রি করে নগদ নেওয়া, শেয়ার বা ঋণপত্র বিক্রি করে পাওয়া নগদ অর্থ, অন্যান্য পক্ষ থেকে ঋণ বা নগদ নেওয়া, ভবিষ্যৎ চুক্তি, ইচ্ছাধীন চুক্তি ইত্যাদি থেকে নগদ প্রাপ্তি, এটা হচ্ছে আন্তঃপ্রবাহ। আর বহিঃপ্রবাহ হচ্ছে পরিসম্পদ, যন্ত্রপাতি ইত্যাদি কী করতে, দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন করতে নগদ পরিশোধ, অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র অর্জন করার জন্য নগদ প্রদান, অন্য পক্ষকে নগদে ঋণ দেওয়া, ভবিষ্যৎ চুক্তি, অগ্রিম চুক্তি ইত্যাদির জন্য নগদ পরিশোধ। এটা হচ্ছে প্লাস মাইনাস করলেই এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমার যে কত টাকা আসলো সেটা আমি জানতে পারবো আর কি। আর ফিনান্সিং অ্যাক্টিভিটিজের দুইটা পদ্ধতিতে একই, সেটা হচ্ছে এটা অন্তঃপ্রবাহ হচ্ছে 3টি, শেয়ার বা অন্যান্য ঋণপত্র ইস্যুলব্ধ অর্থ,
শেয়ার অর্জন করার জন্য, পুনরায় শেয়ার কেনার জন্য কোম্পানির মালিককে নগদ প্রদান, ঋণপত্র, নোট, বন্ড, বন্ধকি ঋণ ইস্যু ইত্যাদি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ধার থেকে যে নগদ টাকা পাওয়া যায় এই তিনটা যোগ হবে। আর বহিঃপ্রবাহ হচ্ছে ধারকৃত অর্থের জন্য নগদ পরিশোধ, আর্থিক লিজের দাম কমানোর জন্য লিজ কিস্তি লিজদাতাকে প্রদান, সুদ এবং লভ্যাংশ প্রদান। তাহলে এই তিনটা মিলাই কি আমার আর্থিক করা যাবে এবং সেখানে আমার বিশ্লেষণ এই নগদ প্রবাহ থেকে আমি বিশ্লেষণ করতে পারবো আর কি। সেখানে নগদ প্রবাহ তৈরি করতে বলবে আমাকে, মেইন হচ্ছে এটা। আর যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সে পরিবর্তনটা আমাকে দেখতে বলবে আর কি। আর আরেকটা যেটা আছে আর কি সেটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। এটাই সবচেয়ে বেশি আসে আর কি আমার। আর ব্রেক ইভেন বিন্দুটা হচ্ছে এমন একটা বিন্দু যেই বিন্দুতে কি হয় না, লাভ লোকসান সমান হয় আর কি। অর্থাৎ এখানে কি আমার লাভ লোকসানটা কী থাকে, সমান থাকে। এবং এইখানে এই চ্যাপ্টারটি ব্রেক ইভেন বিশ্লেষণের জন্য তোমার 11টা ফর্মুলার প্রয়োজন হবে। তার প্রথমটি হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন যদি জানতে চায় কখনো, তাহলে তোমাকে ফর্মুলা ব্যবহার করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। আর যদি তোমার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত জানতে চায় তাহলে তোমার ফর্মুলা ব্যবহার করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান সমান একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য, অথবা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান সমান মোট কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই মোট বিক্রয় মূল্য। 3 নম্বর, তোমার যদি ব্রেক ইভেন সেলস বা ব্রেক ইভেন বিক্রয় জানতে চায় তখন ফর্মুলা হবে, এটা এককে জানতে চাইলে তাহলে ব্রেক ইভেন বিক্রয় বা ব্রেক ইভেন সেলস ইউনিট বা একক সমান সমান স্থির ব্যয় ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। আর ব্রেক ইভেন সেলস বা ব্রেক ইভেন বিক্রয় যদি টাকায় জানতে চায় তাহলে তোমার হবে ব্রেক ইভেন বিক্রয় একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য, অথবা যদি ব্রেক ইভেন বিক্রয় টাকায় জানতে চায় আরেকটা ফর্মুলা আছে স্থির ব্যয় ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তারপরে যদি সেফটি মার্জিন বা মার্জিন অফ সেফটি যদি এককে জানতে চায় বা নিরাপত্তা মার্জিন, সেটা হবে প্রকৃত বিক্রয় একক মাইনাস ব্রেক ইভেন বিক্রয় একক। আর যদি নিরাপত্তা মার্জিন টাকাতে বা মার্জিন অফ সেফটি টাকায় জানতে চায় তাহলে হবে প্রকৃত বিক্রয় টাকা মাইনাস ব্রেক ইভেন বিক্রয় টাকা, অথবা নিরাপত্তা মার্জিন যদি টাকায় জানতে চায় আরেকটা ফর্মুলা আছে মার্জিন অফ সেফটি টাকা বা ইজিক্যাল টু নিরাপত্তা মার্জিন একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য। তাই 7 নম্বর যেটা লাগবে নিরাপত্তা মার্জিন অনুপাত যদি আমি বাই করতে চাই আর কি, তাহলে নিরাপত্তা মার্জিন ডিভাইডেড বাই প্রকৃত বিক্রয়। আর 8 নম্বর হচ্ছে আমি নগদ ব্রেক ইভেন সেলস এটা যদি এককে জানতে চাই বা নগদ ব্রেক ইভেন বিক্রয়, সেটা হবে স্থির ব্যয় মাইনাস অবচয় ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। আর যদি আমি নগদ বিক্রয়টা ব্রেক ইভেন বিক্রয়টা টাকায় জানতে চাই তাহলে হবে নগদ ব্রেক ইভেন বিক্রয় একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য, অথবা নগদ ব্রেক ইভেন বিক্রয় টাকা সমান স্থির ব্যয় মাইনাস অবচয় ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। আর বিক্রয় লক্ষ্যমাত্রা যখন আমি একক চাই বা সেলস টার্গেট ইউনিটে যদি চাই, স্থির ব্যয় প্লাস মুনাফা লক্ষ্যমাত্রা ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। আর আমি সেলস টার্গেট যদি টাকায় জানতে চাই তাহলে আমার হবে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট প্লাস টার্গেট মুনাফা বা মুনাফা লক্ষ্যমাত্রা ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এই 11টি সূত্র ব্যবহার করলে তুমি যে কোনো ব্রেক ইভেন্টের পয়েন্টের বা সিবিপি অ্যানালাইসিসের যে কোনো সমস্যার সমাধান করতে পারবা এবং এটি দ্বারাও আর্থিক বিশ্লেষণ অত্যন্ত ভালোভাবে করা যায়। এ ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এইখানে আমরা যেই কথাটা বুঝলাম যে এটা নগদ ক্যাশ ফ্লো স্টেটমেন্টও এখান থেকে আসতে পারে। তাই সেক্ষেত্রে তোমার প্রত্যক্ষ পদ্ধতি আছে, পরোক্ষ পদ্ধতি আছে, যেই পদ্ধতি আছে সেই পদ্ধতি কী করতে হবে, ব্যবহার করতে হবে। যদি পরোক্ষ বলে পরোক্ষ বা ইনডাইরেক্ট, ডাইরেক্ট বললে ডাইরেক্ট। আর এই অ্যাক্টিভিটিসটা শুধু অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে দুইটা পার্থক্য হয়, আর বাকিতে কিন্তু এটা কী হয় না, কোনো পার্থক্য হয় না। অর্থাৎ ফিনান্সিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু কি দুই প্রকার পদ্ধতিতেই একই থাকে আর কি। আর যদি তোমার সিবিপি অ্যানালাইসিস বলে বা
ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস বলে, তাইলে কিন্তু তোমাকে কি করতে হবে, এই যে 11টা ফর্মুলা বললাম সেই 11টা ফর্মুলা আগে সলভ করে নিতে হবে, তারপরে তোমার অঙ্কের জন্য চেষ্টা করতে হবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।